হাই এভরিওয়ান। সো আজকে আমরা দেখব যে ডিসি শান্ট জেনারেটরের উপরে। ওকে, তো ডিসি শান্ট জেনারেটরের ইন্টারনাল এক্সটার্নাল ক্যারেক্টারিস্টিক্স কি হবে সেগুলো নিয়ে আমরা আলোচনা করব। একটু দেরি হলো, জাস্ট মিনিট। ওকে, তো দেখো এটা তোমাদের পেজ নাম্বার 22 এই পেজে আছে। ঠিক আছে, পেজ নাম্বার 22 তোমাদের থিওরি বইয়ের পেজ নাম্বার 22। ঠিক আছে, এখানে আছে। সো এখানকার আমরা যে টপিকটাতে যাচ্ছি সেটা হচ্ছে এক্সটার্নাল আর লোড ক্যারেক্টারিস্টিক্স অফ শান্ট জেনারেটর। এবার শান্ট জেনারেটরটার আমরা ভোল্টেজ বিল্ড আপ করেছি, আমরা আগেও এটা নিয়ে পড়েছি, তবু আজকে আমরা কিছুটা যাতে কনফিউশনস আছে বা অনেক জিনিস যে ম্যাথামেটিক্যালি যে কিভাবে সলভ করতে হয় বা কি করে ইকুয়েশনস গুলোকে এস্টাবলিশ করতে হয় সেটা আমরা আজকে দেখবো। তো আমরা দেখলাম যে আগের দেখেছি সিরিজ জেনারেটরের ক্ষেত্রে যে সেখানে দু রকম জায়গায় ড্রপ হয়েছিল। একটা হচ্ছে আর্মেচারে আর একটা হচ্ছে সিরিজ ফিল্ডে। শান্ট মোটরের ক্ষেত্রে যেখানে যেখানে ড্রপটা হয় সেটা শান্ট মোটরের ছবি থেকেই একমাত্র ক্লিয়ার হতে পারবে। সো আমরা শান্ট মোটরে চলে যাব। তবু আমরা দেখি এখানে লেখা আছে ফার্স্ট ড্রপটা হচ্ছে যে আর্মেচার রেজিস্ট্যান্স ড্রপ, মানে আর্মেচারের ভেতরে একটা ভোল্টেজ ড্রপ হয়, এটা হচ্ছে ডাইরেক্টলি। আরেকটা ড্রপ হতে পারে সেটা হচ্ছে আর্মেচার রিঅ্যাকশন ড্রপ। আচ্ছা, এটা হতে পারে কেন বলছি, কারণ বহু রেমিডিস আছে এই প্রবলেমটাকে সলভ করার জন্য। আর্মেচার রিঅ্যাকশন নামে যেটা হয় এটা অনেক ভালো মেশিনের ক্ষেত্রে আমরা কি করেছি, এগুলোকে রিড অফ করে দিই, মানে গেট রিড অফ করে ফেলেছি। আমরা এগুলোকে এই প্রবলেমস গুলোকে সলভ করেছি বা সমাধান করেছি, ফলে আর্মেচার রিঅ্যাকশনের জন্য যে ড্রপটা হয় সেটা কমিয়ে ফেলা হয়, অলমোস্ট জিরো করে ফেলা হয়। ঠিক আছে, তো অনেক সময় এই এই প্রবলেমটা আর আমাদের ফেস করতে হয় না বা এই ড্রপটা আমরা পাই না। এখানে দেখো কোথাও শান্ট ফিল্ডে রেজিস্ট্যান্স আছে, সেখানে কিন্তু ভোল্টেজ ড্রপ দেখানো হয়নি। যেটা টার্মিনাল ভোল্টেজ, সেখানে শান্ট ফিল্ডের রেজিস্ট্যান্সটা কোনো রকম ভাবে এফেক্ট কিন্তু করছে না, আমরা এখানে দেখতে পাচ্ছি। এটা বোঝার জন্য আমরা চলে যাব হচ্ছে আমাদের এখন ড্রয়িং বোর্ডে। ওকে, সো তোমরা সবাই আছো? ইয়েস। সো একটু আমি অ্যাডজাস্ট করে নিলাম। ওকে, ব্ল্যাকটা ব্ল্যাক আসছে। আচ্ছা দেখো, উম, এই হচ্ছে আমাদের শান্ট জেনারেটরের দুটো কম্পোনেন্ট দেখতে পাচ্ছি। একটা হচ্ছে আর্মেচার, যার টার্মিনাল নাম হচ্ছে A1 A2, আর নেক্সট হচ্ছে ফিল্ড, শান্ট ফিল্ড। শান্ট ফিল্ডের এটা হচ্ছে E1 আর হচ্ছে এটা হচ্ছে E2 টার্মিনালস। ওকে, সো তো এখন এই যে দুটো কম্পোনেন্ট, এই দুটো কম্পোনেন্টকে আমরা কানেক্ট করি, আমরা এদেরকে প্যারালালি কানেক্ট করি, তাই এটা একটা বিকল্প পথ তৈরি হয়, একে শান্ট বলে, তাই না? তো এই যে এইভাবে হচ্ছে জেনারেটরটা ফাইনালি কানেক্ট হয় হয়ে, এই যে দুটো মাথা আর্মেচার থেকে বেরোচ্ছে বা আর্মেচারের কার্বন ব্রাশ থেকে বেরিয়ে আসছে, এই দুটো পয়েন্ট বেরিয়ে গিয়ে এক্সটার্নালি সার্কিটের সঙ্গে যুক্ত হয়। তো এক্সটার্নাল সার্কিটে আমাদের কি আছে, আমাদের লোড আছে, তো লোডের সঙ্গে কানেক্ট করলাম। তো এখন আমাদের টোটাল একটা সার্কিট অন লোড অবস্থায় আছে। তো আমাদের সার্কিট কমপ্লিট হয়ে গেছে। এটাকে আমরা কি বলছি, এটাকে আমরা শান্ট জেনারেটর বলছি। এক্ষেত্রে এগেইন আমাদের যে লোড আছে সেই লোড রেজিস্ট্যান্স কে আমরা আরএল দ্বারা সূচিত করছি। লোড রেজিস্ট্যান্স আরএল। আর্মেচারের ভেতরে যে রেজিস্ট্যান্স আছে তাকে এগেইন সেম আগের মতন রেজিস্ট্যান্স অফ আর্মেচার আর ই, আর্মেচার রেজিস্ট্যান্স আর এ। এর মধ্যে যে ইএমএফ টা ইন্ডিউস হচ্ছে বা জেনারেট হচ্ছে সেটাকে ইজি বলতে পারি, বা অনেক ক্ষেত্রে আমরা জিটাকে বাদ দিয়ে সিম্পল ই বলি। ঠিক আছে, আচ্ছা এবার এখান থেকে যে আউটপুটটা পাচ্ছি, এই যেটা লোডে আসছে, হ্যাঁ, লোডের যে ভোল্টেজটা লোডকে অ্যাপ্লাই করা হচ্ছে, লোডে দেওয়া হচ্ছে, সেটাকে আমরা টার্মিনাল ভোল্টেজ বলি। তো যাকে ভি দ্বারা সূচিত করা হয় টার্মিনাল ভোল্টেজ। ভি, ভি মানে হচ্ছে এই দুটো মাথার ভোল্টেজকে বোঝানো হয়েছে। ঠিক আছে, শান্ট ফিল্ড, এটা শান্ট ফিল্ড। শান্ট ফিল্ডের যে রেজিস্ট্যান্স আছে আর এসএইচ দ্বারা সূচিত করা হলো এসএইচ সাবসে আছে। ঠিক আছে, আর এসএইচ। আচ্ছা, শান্ট ফিল্ডের টার্মিনাল নাম E1 E2, সিরিজের ক্ষেত্রে D1 D2, এক্ষেত্রে E1 E2। ঠিক আছে, এবার আমরা দেখি এদের মধ্যে সম্পর্কগুলো কি হতে পারে। সো আর্মেচারে ইএমএফ ইনডিউসড হয়েছে, একমাত্র পজিটিভ অন্য মাত্র নেগেটিভ। সো এই পজিটিভ আর নেগেটিভটাই লোডে অ্যাপ্লাই হচ্ছে, আর এই পজিটিভ আর নেগেটিভটা শান্ট ফিল্ডেও অ্যাপ্লাই হচ্ছে। মানে
আর্মেচারের ভেতরে যে ইএমএফটা ইনডিউসড হয়েছে সেটাই এক্সাইট করবে কি তার ফিল্ডটাকে। সো এটা সেলফ এক্সাইটেড মোটরের ক্ষেত্রে আমরা বলছি, সেপারেটলি নয়। সেপারেটলি হলে অবশ্যই কি হতো, এই জেনারেটরে এই পার্টিকুলার শান্ট ফিল্ডটা এক্সটার্নালি একটা সোর্সের সঙ্গে কানেক্ট করা থাকতো এবং সেখান থেকে এক্সাইট করা হতো। আর এটা সেলফ এক্সাইটেড ডিসি শান্ট জেনারেটর। সো এটা আর্মেচারে যে ইএমএফটা ইনডিউসড হয়েছে তার থ্রুই কি হবে, এ এক্সাইট হবে, ফিল্ডটা পার্টিকুলারলি এক্সাইট হবে। তো আর্মেচার থেকে একটা কারেন্ট বেরোচ্ছে, সেই কারেন্টের নাম রাখা হলো হচ্ছে আর্মেচার কারেন্ট আই। এবার কারেন্টটা বেরিয়ে এই যে পার্টিকুলার জাংশনে এসে দুটো দিকে ভেঙে যেতে পারছে, একটা লোডের দিকে যাচ্ছে আর একটা কারেন্ট শান্ট ফিল্ডের দিকে যাচ্ছে। তো একটা কারেন্ট এখান থেকে ভেঙে গিয়ে শান্ট ফিল্ডের দিকে যে কারেন্টটা যাচ্ছে, শান্ট ফিল্ডটাকে এক্সাইট করার জন্য তার নাম রাখা হলো আইএসএইচ। এসএইচ দিয়ে আমরা শান্ট ফিল্ডকে বোঝাতে পারলাম। আরেকটা কারেন্ট এসটি দিয়ে যেটা লোডের দিকে যাচ্ছে, তো এটা লোড কারেন্ট আইএল। সো এখানেও এগেইন সিরিজ মোটরের মতনই এখানেও ডিফারেন্ট কারেন্ট বিভিন্ন শাখায় প্রবাহিত হচ্ছে। এখানে কিন্তু একটা মাত্র সার্কিট না, একটা কমপ্লিট সার্কিট হয়ে দুখানা বর্তনী আছে, সার্কিট আছে। সো এইটা একটা পাথ, এই পাথ দিয়ে একটা কারেন্ট ফ্লো করছে যেটা শান্ট ফিল্ডের মধ্যে দিয়ে যাচ্ছে। আরেকটা হচ্ছে এখান থেকে কারেন্ট বেরিয়ে লোডের ভেতরে যাচ্ছে। ঠিক আছে, তো দুটো পথ দিয়ে কারেন্ট যাচ্ছে। এগেইন এই দুটো কারেন্ট দুদিক থেকে এসে মিট করছে, এই পয়েন্টে এসে আবার জেনারেটরের মধ্যে চলে যাচ্ছে। তো জেনারেটর থেকে বেরিয়ে দুদিকে ভেঙে গিয়ে ফাইনাল কারেন্টগুলো আবার এসে মিট করছে জেনারেটরের মধ্যে। ঠিক আছে, তো আমরা এবার টার্মিনালে ভোল্টেজ ভি ইজিক্যাল টু কত হতে পারে সেটা আমরা দেখি। তো আমরা লিখলাম যে টার্মিনাল ভোল্টেজ ভি ইকুয়ালস টু, এই ভিটা কোথা থেকে আসছে, জেনারেটেড ইএমএফ থেকে। তো যেটাকে ই দ্বারা সূচিত করলাম বা ইজি বলতে পারো, নো প্রবলেম। আমরা ই লিখলাম শুধুমাত্র ফর দ্য সেক অফ টাইমের জন্য, আমরা ই লিখলাম বা জি লিখতে পারো, অসুবিধা নেই। ঠিক আছে, এবার এই ভোল্টেজটা সম্পূর্ণ এখানে জেনারেট হচ্ছে, কিন্তু এটা এই দুমাথার পোটেনশিয়াল হচ্ছে না, কারণ আর্মেচারের ভেতরে কি আছে, রেজিস্ট্যান্স আছে। ফলে আমি এই লোড সার্কিটে যখন কারেন্টটা যাচ্ছে তখনই কি হচ্ছে, একটা পোটেনশিয়ালের ড্রপ এই জেনারেটরের আর্মেচারের ভিতরে হচ্ছে। সেটা কত হয়, সেটাকে অবশ্যই মূল জেনারেটেড ইএমএফ এর থেকে বাদ দিয়ে দেবো, মাইনাস করে দিলাম। করে সেটা কত হবে, সেটা হবে হচ্ছে আই এ আর এ, তাই তো, ব্যাস। আর তাছাড়া আমাদের কি ড্রপ হতে পারে, আর দেখো এই যে দু মাসের ড্রপের পরে আর কোনো সিরিজ ফিল্ড আছে, এখানে সিরিজ ফিল্ড নেই, তাহলে বাধা দেওয়ার কেউ নেই। এখান থেকে ডাইরেক্টলি এইটা পার্টিকুলারলি বাইরে বেরিয়ে চলে আসছে, যেটাকে আমরা ভি করছি। তাহলে সিম্পল ব্যাপার, শান্ট মোটরের ক্ষেত্রে বা সরি শান্ট জেনারেটরের ক্ষেত্রে তার যে ইকুয়েশনসটা হলো সেটা হচ্ছে এটা। এটা হচ্ছে একটা স্ট্যান্ডার্ড ফর্ম। যদি আর্মেচার রিয়াকশন হয়ে থাকে, আর্মেচার রিয়াকশন যদি হয় তাহলে এই টার্মিনাল ভোল্টেজ আরো কম হবে। সেই ক্ষেত্রে আমরা ইকুয়েশন থেকে দেখাতে পারবো এটা তাহলে আমাদের স্ট্যান্ডার্ড ইকুয়েশন। ঠিক আছে, এটা একটা ইম্পর্টেন্ট ইকুয়েশন। আর যদি আর্মেচার ড্রপ হয় তাহলে সেই আর্মেচার ড্রপের জন্য যতটা ভোল্টেজ সেটাও বিয়োগ হয়ে যাবে, তাহলে মাইনাস এর থেকে বিয়োগ হয়ে যাবে কি, এই টোটাল ইকুয়েশন থেকে বাদ হয়ে যাবে হচ্ছে আর্মেচার রিয়াকশন ড্রপ। সো আর্মেচার রিয়াকশনের জন্য যতটুকু হচ্ছে সেটা বাদ দিলেই তখন আমরা টার্মিনাল ভোল্টেজ পাবো, যদি আর্মেচার রিয়াকশনটা থেকে থাকে। আর্মেচার রিয়াকশনটা একটা স্থির মান নয়, একটা স্থির ভোল্টেজ নয়, সেটা ডিপেন্ড করে লোডের উপরে। লোড কারেন্ট যত বেশি হবে আর্মেচার রিয়াকশন ড্রপ তত বেশি হবে, লোড কারেন্ট যত কম হবে আর্মেচার রিয়াকশন ড্রপ তত কম হবে। তো ফলে এটা একটা কনস্ট্যান্ট মান নয়, এটা ডিফারেন্ট হয়। সো ইকুয়েশনে ওর ইকুয়েশনসটাও সো ডিফারেন্ট হবে, যেটা আমাদের আলোচনার বিষয় নয়। তো এক্ষেত্রে আমরা সিম্পলিসিটির জন্য আমরা সবসময় এই টার্মটাকে নেগেট করি। তো এটাকে আমরা স্ট্যান্ডার্ড টার্ম বলছি। এবার কারেন্ট গুলোর মধ্যে সম্পর্ক দেখি, এটা তো হয়ে গেল। আমরা কারেন্ট গুলো দেখি, এখানে আমরা দেখতে পাচ্ছি যে মেইন কারেন্ট হচ্ছে আর্মেচার থেকে বেরোচ্ছে, সবসময় আর্মেচার থেকে বেরোচ্ছে না, কারণ আর্মেচারে ইএমএফ ইনডিউসড হয়েছে, জেনারেট হয়েছে। সো আর্মেচার থেকে একটা কারেন্ট বেরোচ্ছে। তো আর্মেচার থেকে কারেন্টটা বেরিয়ে গিয়ে
দুটো দিকে ভেঙে যাচ্ছে, দেখেছো, একটা লোড কারেন্ট আর একটা হচ্ছে শান্ট ফিল্ডের দিকে যাচ্ছে। সো সিম্পলি আমরা বলতে পারি যেটা আর্মেচার কারেন্ট সেটা সমান সমান হচ্ছে বাকি দুটো কারেন্ট। কারণ জাংশনের দিকে ঢুকছে পার্টিকুলার এই জাংশনটাকে তোমরা যদি কিউ নাম দাও, তো কিউ যদি নাম দাও, সেই কিউ জাংশনের দিকে যে কারেন্টটা ঢুকছে সেই কারেন্টটা হচ্ছে আইএ, আর্মেচার কারেন্ট। আর জাংশন থেকে দুদিকে বেরিয়ে যাচ্ছে যে কারেন্ট গুলো সেটা হচ্ছে লোড কারেন্ট আইএল আর হচ্ছে শান্ট ফিল্ড কারেন্ট আইএসএইচ। তাহলে যে ঢুকছে সমান সমান যে কারেন্টটা বেরিয়ে যাচ্ছে। তো এটাকে আমরা কি বলি, কিরচফস ফার্স্ট ল বা কারেন্ট ল বলি, কেসিএল বা কারশফ, কেউ কিরচফস বলে, যা খুশি। তো মাথার মধ্যে আমরা শান্ট মোটর আসলে পরেই, শান্ট জেনারেটর আসলে পরে সবসময় আমরা এই দুটো ইকুয়েশনের কথা ভাববো। এই দুটো ইকুয়েশনকে আমরা এস্টাবলিশ করার চেষ্টা করবো বা মনে রাখবো অবশ্যই। তাহলে আমরা যে কোনো রকম প্রবলেমস গুলোকে আমরা সলভ করতে পারবো। আমরা যখন কোনো রকম প্রবলেমস যখন দেবে আমাদেরকে, কোনো ম্যাথস দেবে, তখন আমরা কিন্তু এই সমস্ত ফর্মুলা গুলোকে ইউজ করবো। তো তোমরা অবশ্যই এগুলোকে স্টাডি করতে থাকবে, দেখতে থাকবে। বইয়ে আরো বিস্তারিত অনেক সুন্দর করে কিন্তু আছে। অনেকের ক্ষেত্রে পড়ে বুঝতে অসুবিধা হয় বলে বুঝতে পারছো না, কিন্তু তার জন্য আমি হেল্প করছি। অবশ্যই তোমরা এটা দেখো, কোনো রকম প্রবলেম হলে আমাকে জানাবে। তো এই দুটো আমরা রূপ দেখতে পাচ্ছি। এই ক্ষেত্রে আর কি করতে পারি, আর কোথাও বিশেষ কোনো ড্রপ হচ্ছে না। যদি দেখো শান্ট ফিল্ডের মধ্যে দিয়ে কারেন্ট যাচ্ছে, ইন্ডিভিজুয়ালি প্রত্যেকটা কারেন্ট বার করা সম্ভব, নো প্রবলেম। টার্মিনাল ভোল্টেজ পেয়ে গেলে ওটাও হয়ে যাবে। ওকে। সো এই দুটো, আমি চলো এবার বইয়ের দিকে ফিরে চলে যাই, বইয়ে দেখি আর কি কি নিয়ে আলোচনা করছি। ওকে। সো বইয়ে দেখো, একদম এক্স্যাক্টলি দেখো এই ফর্মুলাটা ওখানে তৈরি হয়েছে, আই এ আর এস, তাই না? এখানে শুধু ই দিয়েছে, আমরা ইজি দিয়েছিলাম, সো ইউ দিতে পারো। এখানে কি বলেছে, আই ইজ দ্য আর্মেচার কারেন্ট আর আর ইজ দ্য আর্মেচার সার্কিট রেজিস্ট্যান্স। বলছে যে যখন লোড কারেন্ট ইনক্রিজ করে, মোর ভোল্টেজ ইজ ড্রপ ইন দ্য আর্মেচার সার্কিট, হেন্স দ্য টার্মিনাল ভোল্টেজ ভি ডিক্রিজড আন্ডার দ্য লোড কন্ডিশনস। তাহলে যত বেশি লোড অ্যাড করা হবে বা লোড চাপে, লোডকে আমরা কারেন্ট দিয়ে রিপ্রেজেন্ট করি, লোড কারেন্ট দিয়ে, বা লোডের রেজিস্ট্যান্স দিয়ে রিপ্রেজেন্ট করি। লোডের রেজিস্ট্যান্স যত কমে যায় তত লোডের ভেতর দিয়ে বেশি কারেন্ট পাস করে, ফলে লোড বেশি বলি তাকে আমরা, তাই তো? তো দেখো, নেক্সট যেটা দেখি সেটা হচ্ছে আর্মেচার রিঅ্যাকশনের জন্য যদি কোনো ড্রপ হয়, তো সেটার জন্য কি বলেছে, ডিউ টু ডিম্যাগনেটাইজিং এফেক্ট অফ আর্মেচার রিঅ্যাকশনস। তাহলে কি হয়, আর্মেচার রিঅ্যাকশনের ফলে ডিম্যাগনেটাইজিং এফেক্ট হয়। ডিম্যাগনেটাইজিং মানে হচ্ছে আমরা ম্যাগনেট কোথায় তৈরি করি, ফিল্ডে ম্যাগনেট তৈরি করি, ফিল্ডের ম্যাগনেটকে কি করে ডিম্যাগনেটাইজ করে যায় বা ফিল্ডের ম্যাগনেটের মানকে কমিয়ে দেয়, কে না আর্মেচারে যে ম্যাগনেটটা তৈরি হয়, পার্টিকুলারলি আর্মেচারের মধ্যে দিয়ে কারেন্ট যাওয়ার ফলে আর্মেচার কন্ডাক্টরে যে ম্যাগনেটটা তৈরি হয় তাকে হচ্ছে এর ফলে যে ফিল্ডের ম্যাগনেটটা ডিম্যাগনেটাইজ হয়ে যাচ্ছে, এই ঘটনাটাকে আমরা কি বলি, আর্মেচার রিঅ্যাকশনস বলি। ঠিক আছে? তো বলছি দ্য মেন পোল ফ্লাক্স ইজ উইকেন্ড। তাহলে কি বলছি, মেন পোল যেটা তার ফ্লাক্সটা কি হবে, উইক হয়ে যাবে, and the induced EMF E will be reduced in its magnitude। তাহলে কি বলছি এখানে, ইনডিউসড ইএমএফ টা নিজেই ইটসেলফ কি করে, তার মানটা কমে যায়। কারণ ফ্লাক্স যদি কমে যায়, আমরা জানি যে ফ্লাক্সের সঙ্গে তো আমরা জানি ফ্লাক্সের সঙ্গে সমানুপাতিক হচ্ছে জেনারেটেড ইএমএফ। কারণ আমরা যদি ইএমএফ এর ইকুয়েশনসটা একবার দেখে নিই, তাহলে দেখো আমি জাস্ট একটু ড্রয়িং বোর্ডে ফিরে যাচ্ছি। ওকে। সো আমরা জানি যে জেনারেটেড ইএমএফ ইজি, এটা সমান সমান কি, আমরা কি বলতে পারবে, চেষ্টা করো, একদম ঠিক, ফাই জেড এন 6 টি টু পি বাই এ। তো আমরা এইভাবে লিখি ফর্মুলাটাকে, এত ভোল্ট হয়। ঠিক আছে? এখানে দেখো, যদি সমস্তগুলো যদি কনস্ট্যান্টও হয়ে যায়, সমস্ত জিনিস যদি কনস্ট্যান্ট হয়, তাহলে আমরা বলতে পারি যে ইজি প্রপোর্শনাল টু ফ্লাক্স। জেনারেটেড ইএমএফ ফ্লাক্সের সঙ্গে সমানুপাতিক, ফ্লাক্স যত বেশি হবে মেন পোলে তত বেশি জেনারেটেড হবে ইএমএফ। এবার যদি ডিম্যাগনেটাইজ হয়ে যায় আর্মেচার রিঅ্যাকশনের ফলে, যদি মেন ফিল্ডের ফ্লাক্সটাই হচ্ছে কমে যাচ্ছে, উইক হয়ে যাচ্ছে, তাহলে ফ্লাক্স কমে যাচ্ছে ওভারঅল, তখন কি হচ্ছে, জেনারেটেড ইএমএফটাই ইটসেলফ কমে যাচ্ছে।
ঠিক আছে। তো এটাকে আমরা আর্মেচারের রিয়াকশনের ফলে ভোল্টেজ ড্রপ বলে থাকছি। আমরা আবার বইয়ে ফিরে যাচ্ছি। তো এবার আমরা এদের হচ্ছে কিছু ইন্টারনাল, এখানে একটা সেটআপ আছে, এই সেটআপটা দিয়ে লোড, ওয়াটার লোড লাগাতে বলেছি, বা কোনো যদি রেজিস্টিভ লোড থাকে আমরা অবশ্যই, বা ল্যাম্প লোড ব্যবহার করতেই পারি। ঠিক আছে, এখানে তো এই সেটআপের সাহায্যে আমরা লোড টেস্ট করতেই পারবো এই শান্ট জেনারেটরের। এবার আমরা কিছু কিছু ক্যারেক্টারিস্টিক্স দেখে নেব, যেরকম হচ্ছে ওয়াই অ্যাক্সিস বরাবর দেখো টার্মিনাল ভোল্টেজকে, আর আমাদের হচ্ছে এক্স অ্যাক্সিস বরাবর লোড কারেন্টকে রিপ্রেজেন্ট করা হয়েছে, লোড কারেন্ট। সো লোড কারেন্ট যখন কোনো লোড দেওয়া হচ্ছে না তখন ম্যাক্সিমাম ভোল্টেজ তৈরি হয়ে আছে। এবার যখনই লোড আস্তে আস্তে বৃদ্ধি করা হচ্ছে তখন দেখো আইদার এই কার্ভটা ফলো করতে পারে, 1 নম্বর লাইন দিয়ে যেটা যাচ্ছে এই ফার্স্ট কার্ভটা। যদি শুধু এই কার্ভটা আমাদের কাছে আসে তাহলে আমাদের কাছে কি আছে, শুধুমাত্র আর্মেচার রিয়াকশনের জন্য এই যে এটা ডট ডট যে কার্ভটা আছে এই লাইনটা তৈরি হবে। কিন্তু শুধুমাত্র কোনো মেশিনের ভেতরে আর্মেচারের ভেতর দিয়ে কারেন্ট যাচ্ছে বলে শুধু আর্মেচার রিয়াকশনের জন্য ড্রপ হবে তা নয়, তার ভেতরে কি আছে, রেজিস্ট্যান্সও আছে, তাহলে রেজিস্ট্যান্সের জন্য একটা ভোল্টেজ ড্রপ হবে। তাহলে ওভারঅল যে আমাদের যে কার্ভটা হবে সেটা হচ্ছে এ টু বি, এ টু বি যে কার্ভটা দেখতে পাচ্ছ না, এ থেকে বি যে কার্ভটা, এই কার্ভটা হচ্ছে হবে, এইটা হচ্ছে আমাদের কি হবে, লোড ক্যারেক্টারিস্টিক্স হবে। দেখো এটা এক্সটার্নাল ক্যারেক্টারিস্টিক্স কার্ভ অফ ডিসি শান্ট জেনারেটর, সেটা লোড ক্যারেক্টারিস্টিক্সটাকে রিপ্রেজেন্ট করে। সো এখানে দেখো আস্তে আস্তে কি হয়েছে, যত লোড কারেন্ট বৃদ্ধি পেয়েছে টার্মিনাল ভোল্টেজ কি হয়েছে, আস্তে আস্তে ফল করেছে, টার্মিনাল ভোল্টেজ নিচের দিকে নামছে, কমে যাচ্ছে, কমে যাচ্ছে, কমে যাচ্ছে। তো ধরো এটা কি হচ্ছে, ফুল লোড কারেন্ট, ফুল লোড কারেন্টে এখানে এসে দাঁড়িয়েছে, তখন ভোল্টেজ কত, এই বি পয়েন্টে আছে, ও টু বি, এই পার্টিকুলার এখানে যতটুকু হচ্ছে ততটুকু হবে হচ্ছে টার্মিনাল ভোল্টেজ। এটা ফুল লোড অবস্থায়, তার থেকেও বেশি লোড চাপালে পরে আরো ড্রপ করছে, এরপর র্যাপিডলি এটা ড্রপ করতে থাকে। ঠিক আছে, সো জেনারেটর গুলো এতটা বাজেও বানানো হয় না যে যথেষ্ট এখানে ডিফারেন্স হয়ে যায়, এরকম নয়। অ্যারাউন্ড 5, 10, 15, 20 ভোল্ট হতে পারে নো লোড থেকে ফুল লোড অবস্থায় গেলে পরে। আর যদি কোনো জেনারেটরের ক্ষেত্রে হিউজ অ্যামাউন্ট হচ্ছে ভোল্টেজ ড্রপ হয়ে যাচ্ছে ফুল লোডে গেলে পরেও, তাহলে সেই জেনারেটরের ইন্টারনাল রেজিস্ট্যান্স আর আর্মেচার রিঅ্যাকশনসটা খুব বেশি। ঠিক আছে, তো আমরা ইকুয়েশনস গুলো দেখলাম, একটা ইকুয়েশন দেখলাম আমরা, তাদের মধ্যে কারেন্টের কি সম্পর্ক হবে সেটা দেখলাম। ঠিক আছে, ওকে, এবার আমরা সিম্পলি চলে যাব হচ্ছে কার জন্য, আমরা অবশ্যই চলে যাব হচ্ছে শান্টের জন্য যাব না, জাস্ট আ মিনিট, আমি যে রিঅ্যাকশনস ড্র এখানে হয়ে গেল। এই দেখো, এখানে দেখো, এখানে দেখতে পাচ্ছ আমি একটু আগে বোর্ডে লিখেছিলাম না, দেখো আমি জাস্ট মিনিট বোর্ডে নিয়ে যাচ্ছি তোমাদেরকে। বোর্ডে দেখো একটু আগে আমি দেখিয়েছিলাম, এই লাইনটা দেখতে পাচ্ছ, আর্মেচার কারেন্ট সমান সমান কি, লোড কারেন্ট প্লাস শান্ট ফিল্ড কারেন্ট, এই দুটো কারেন্টের যোগফলই হচ্ছে আর্মেচার কারেন্ট। তাহলে আর্মেচার থেকে যে কারেন্টটা বেরোচ্ছে সেটা দুটোতে ভেঙে যাচ্ছে। তো এখানে দেখো তোমাদের বইও দেখো, তোমাদের পেজ নাম্বার 23 তে বোধহয় এটা, হ্যাঁ একদম 23, পেজ নাম্বার 23 তে দেখো তোমরা কি দেখতে পাচ্ছ, যে এখানে দেখিয়েছি যে আর্মেচার কারেন্ট সমান সমান হচ্ছে লোড কারেন্ট প্লাস শান্ট ফিল্ডের কারেন্ট। সো এখান থেকে আমরা জাস্ট ইকুয়েশনসটাকে দেখো চেঞ্জ করেছি, আমরা জানি যে মেইন ইকুয়েশনসটা হচ্ছে এটা, জেনারেটেড ইএমএফ ইজিক্যাল টু আমরা বলতে পারি, আমরা এই লাইনটা কোথা থেকে এসেছে, সেম ইকুয়েশনস থেকে এসেছে। আমি যদি বোর্ডে ফিরিয়ে নিয়ে যাই, এই ইকুয়েশন সব বুঝতে যদি কারো অসুবিধা হয়, স্যার এটা তো করার নেই, আপনি কোনো ব্যাপার না, আমরা বোর্ডে ফিরে যাচ্ছি, দেখে নাও। ওকে, সো অনেকের ক্ষেত্রে কনফিউশন লাগছে ওটা কোথা থেকে আসবে, এটা তো জানি, মনে করো এবার এটাকে এদিকে নিয়ে আসবো, ওটাকে ওদিকে নিয়ে যাবো, ইজিটাকে এদিকে নিয়ে আসবো, বা ই, মনে করো শুধু এটা ই লেখা আছে, তো ইটাকে এদিকে নিয়ে আসবো, ভিটাকে ওদিকে নিয়ে যাবো। তো এটা যদি এদিকে আসে, মেবি এটা এদিকে নিয়ে আসছি, তো এদিকে নিয়ে আসলে কি হবে, মাইনাস হয়ে আসবে, মাইনাস ই, ভিটা ওদিকে নিয়ে যাচ্ছি, তাহলে ভিটা ওদিকে গেলে মাইনাস ভি, তাই তো, মাইনাস ই ইকুয়ালস টু মাইনাস ভি, ভিটা ওইদিকে চলে গেল, মাইনাস ভি হলো, আর আগে থেকে মাইনাস আই এ আর এ আছে। এবার দেখো সব ইকুয়েশন সবগুলোর আগে মাইনাস আছে, সো সবগুলোর আগে মাইনাস থাকলে আমি যদি মাইনাস দিয়ে গুণ করি, এই পাশে মাইনাস দিয়ে গুণ করি, ওই পাশে মাইনাস দিয়ে গুণ করি, মাইনাস মাইনাস প্লাস হয়ে যায়, প্লাস প্লাস হয়ে যাবে, বা এদিকে মাইনাস কমন নিলাম, এদিকে মাইনাস কমন নিলাম, কেটে দিলাম, বাদ হয়ে গেল। তো আলটিমেট এই মাইনাসটা
থাকবে না, এটা পজিটিভ হয়ে যাবে, দিয়ে এটাকে পজিটিভ দেওয়ার দরকার নেই। তাহলে ইকুয়েশনটা এসে দাঁড়ালো না যে জেনারেটেড ইএমএফ ইজ ইকুয়াল টু টার্মিনাল ভোল্টেজ প্লাস আর্মেচার ভোল্টেজ ড্রপ, মানে আর্মেচারের ভোল্টেজ ড্রপ, এই দুটো যোগফলটাই হচ্ছে কি জেনারেটেড ইএমএফ এর সঙ্গে সমান। তো এখানে আমরা এই ইকুয়েশনটাকে নিয়ে দেখো বইয়ে কি করা হয়েছে, চলে যাই আমরা বইয়ে যদি ফিরে যাই তাহলে দেখতে পারবো। জাস্ট মিনিট। সো এই ইকুয়েশনটা এসেছে আমাদের, বাট এখান থেকে আমরা জানি যে ওকে তোমাদের ছবিটা ভালো হলে সবচেয়ে বেস্ট হবে হচ্ছে, জাস্ট মিনিট, আমি 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 ড্রয়িং বোর্ডে চলে যাচ্ছি। আমরা চাইছি যে এই যে শান্ট ফিল্ডে যে কারেন্টটা যাচ্ছে এটার সঙ্গে টার্মিনাল ভোল্টেজের কি সম্পর্ক এটা দেখতে চাইছি, কারণ এটা এই ইকুয়েশনস এর মধ্যে কোথাও নেই, এই ইকুয়েশনে নেই, অন্তত এই উপরে ইকুয়েশনে নেই। এই ইকুয়েশনে আছে কোথাও? নেই। শান্ট ফিল্ডের কারেন্টের সঙ্গে টার্মিনাল ভোল্টেজের সম্পর্ক বা কিছু। দেখো শান্ট ফিল্ডে যে ভোল্টেজটা অ্যাপ্লাই হয়েছে সেটা কত ভোল্ট? এই ভি ভোল্টটাই অ্যাপ্লাই হয়েছে না, ভি ভোল্ট বা ভিটি বলতে পারি, টি ফর টার্মিনাল ভোল্টেজ। আমি যদি এখানে টি লিখে দিই তো কি হবে, এটাকে রিপ্রেজেন্ট করছে ভোল্টেজ অফ টার্মিনাল ভোল্টেজ, যেটাকে সিম্পলি আমরা ভি বলি। তো এখানে যে ভোল্টেজটা অ্যাপ্লাই হচ্ছে সেটা টার্মিনাল ভোল্টেজই অ্যাপ্লাই হচ্ছে, কারণ এই লাইনের ভোল্টেজ সব জায়গায় সমান, কোনো ড্রপ হচ্ছে না তাই। তো এই শান্ট ফিল্ডে যে ভোল্টেজটা অ্যাপ্লাই হচ্ছে সেটা টার্মিনাল ভোল্টেজ। শান্ট ফিল্ডের রেজিস্ট্যান্স যেটা সেটা আরএসএইচ, রেজিস্ট্যান্স অফ শান্ট ফিল্ড। তাহলে টার্মিনাল ভোল্টেজকে শান্ট ফিল্ডে যে ভোল্টেজটা অ্যাপ্লাই করা হয়েছে সেই ভোল্টেজটাকে যদি শান্ট ফিল্ডের রেজিস্ট্যান্স দিয়ে ভাগ করি তাহলে আমরা কি জানতে পারি? কারেন্ট। কারণ ওহমস ল বলে I ইকুয়ালস টু ভি বাই আর, এটা তো ওহমস ল। এবার এক্ষেত্রে I বলতে কি বোঝানো হয়েছে? শান্ট ফিল্ডের মধ্যে দিয়ে যাওয়া কারেন্ট, তাহলে I এসএইচ শান্ট ফিল্ডের হয়ে গেল। ভোল্টেজ বলতে কি না, শান্ট ফিল্ডে যে ভোল্টেজটা অ্যাপ্লাই করা হয় শান্ট ফিল্ডের ভোল্টেজকে কি বলেছি? ভিটি বা টার্মিনাল ভোল্টেজ বা ভি বলতে পারি। সো ভিটি। আর রেজিস্ট্যান্স বলতে এই শান্ট ফিল্ডের রেজিস্ট্যান্স, শান্ট ফিল্ডের রেজিস্ট্যান্স মানে হচ্ছে আর। সো এটা আলাদা একটা ইকুয়েশন যেখানে দেখানো হয়েছে যে শান্ট ফিল্ড এর কারেন্ট সমান সমান হচ্ছে টার্মিনাল ভোল্টেজ ডিভাইডেড বাই শান্ট ফিল্ডের রেজিস্ট্যান্স। ওকে, সো এটা একটা ম্যাথামেটিক্যালি একটা ইকুয়েশন যেটাকে আমরা ইউজ করতে পারি আমাদের বিভিন্ন টাইমে। নেক্সট আমরা চলে যাব হচ্ছে ও ও ও ও ও এরপরে আমরা কোন মোটরে চলে যাব? এরপরে আমরা চলে যাব হচ্ছে একবারে কম্পাউন্ড মোটরে। সো কম্পাউন্ড মোটরকে অ্যানালিসিস করে দেখব। এখানে দেখে নিই আর কিছু বলার মতো যদি থাকে। সো আমরা তো এগুলো জানি, ব্যাস। এবার চলে আসবো হচ্ছে কম্পাউন্ড জেনারেটরে। সরি, আচ্ছা ছোট্ট একটা নোট করে নাও যে অ্যাপ্লিকেশন অফ ডিসি শান্ট জেনারেটর, ডিসি শান্ট জেনারেটরের অ্যাপ্লিকেশন। সো এটা একটু দেখে নিই, একটু পড়ে নিই আমরা, ঠিক আছে? তোমরাও পড়ে নেবে, যে যারা বুঝতে যদি না পারো, অনেকে ইংলিশ এখনো প্রবলেম হয়, তার জন্য আমি করে দিচ্ছি। অ্যাকর্ডিং টু দ্য লোড ক্যারেক্টারিস্টিক্স অফ ডিসি শান্ট জেনারেটর। সো আমরা একটু আগে লোড ক্যারেক্টারিস্টিক্স দেখলাম, হ্যাঁ লোড ক্যারেক্টারিস্টিক্স দেখলাম ডিসি শান্ট জেনারেটরের, এই যে এটা পার্টিকুলার ফিগার 4 23 নাম্বার পেজ, 22 সরি। সো তার অনুসারে সেই লোড ক্যারেক্টারিস্টিক্স অনুসারে the drop in the voltage from no load to full load is not appreciable. নো লোড থেকে ফুল লোডে কি হয়, যে ভোল্টেজ যে ড্রপটা হয় সেটা সবসময় অ্যাপ্রিসিয়েবল হয় না, সবসময় চাওয়ার মধ্যে হয় না। আপ টু ইটস রেটেড ভ্যালু অফ লোড কারেন্ট, রেটেড ভ্যালু যে পর্যন্ত কারেন্ট দিতে পারে জেনারেটরটা সেই পর্যন্ত যদি লোড চাপানো হয়। হেন্স ইট ক্যান বি ক্যান্সেল এ কনস্ট্যান্ট ভোল্টেজ জেনারেটর। ওহো সরি, আমি একটা ভুল ভাবে পড়লাম জিনিসটাকে। সো দেখো বলছি যে এখানে যে ফুল লোড থেকে নো লোড থেকে ফুল লোড পর্যন্ত যে ভোল্টেজের যে ড্রপটা হয় এটা অ্যাপ্রিসিয়েবল নয়, মানে এটা সবসময় কিন্তু মান্য করা হয় না। তোমাদের আমি একটু আগেই বলেছিলাম যদি ভালো জেনারেটর হয় তাহলে কি হবে, তাদের ভোল্টেজ ড্রপটা অ্যারাউন্ড 10-15 ভোল্ট হবে। খুব ভালো হলে পরে অবশ্যই সেটা আরো কমে যাবে,
4-5 ভোল্টে নেমে আসবে। যদি 4-5 ভোল্ট যদি ড্রপ হয় নো লোড টু ফুল লোডের ভেতরে, যদি তার ভোল্টেজ ড্রপটা এতটাই কম হয়, তাহলে না আমরা সেটাকে অনেক সময় কনসিডার করি না, অ্যাপ্রিসিয়েট করি না। আমরা কি বলি, যে অলমোস্ট সেমই আছে। তাই ওরা বলছে যে এই ধরনের জেনারেটর যেহেতু নো লোড থেকে ফুল লোড পর্যন্ত রেঞ্জের ভেতরে খুব বেশি ভোল্টেজের ড্রপ হয়নি, সেহেতু এটাকে একটা কনস্ট্যান্ট ভোল্টেজ জেনারেটর রূপে কনসিডার করতে পারি, কল্ড এ কনস্ট্যান্ট ভোল্টেজ জেনারেটর। ঠিক আছে, কল্ড এ কনস্ট্যান্ট ভোল্টেজ জেনারেটর। দেয়ারফর সেহেতু ইট ক্যান বি ইউজড কনস্ট্যান্ট লোড লাইটস, মানে কনস্ট্যান্ট লোড চালাতে এটা তখন সক্ষম হবে। কারণ কি, লোডটা জিরো টু নো লোড ফুল লোডের মধ্যে যদি আমরা লোডকে ভ্যারি করতে থাকি, তাহলে অলমোস্ট এই জেনারেটরের কি ক্ষেত্রে কি হয়, আউটপুটটা প্রায় সেমই হয়। ফলে আমরা বহু রকম যেখানে আমাদের টার্মিনাল ভোল্টেজটা খুব স্টেবল দরকার, ডিসি আউটপুটটা খুব স্টেবল দরকার, সেরকম অ্যাপ্লিকেশনে ব্যবহার করতে পারি। যেরকম হচ্ছে সেন্ট্রিফুগাল পাম্প চালানো, কারণ পাম্পের ক্ষেত্রে স্পিডটা অনেকটা ক্রিটিক্যাল জিনিস। স্পিডের ফ্ল্যাকচুয়েশনের ফলে পাম্পের ক্যাপাসিটি, এফিসিয়েন্সি সবই কমতে থাকে এবং সাকশন করার পাওয়ারও অনেক সময় কমতে থাকে। ঠিক আছে, টোটাল হেড, ওয়াটার হেড যেটা থাকে সেটা কমে যায়। সো লট অফ জিনিস হয় পাম্পের ক্ষেত্রে। তো সেখানে একটা কনস্ট্যান্ট স্পিডে চলার খুব প্রয়োজন আছে, কনস্ট্যান্ট সাপ্লাইয়েরও প্রয়োজন আছে। তাই এটা আমরা সেন্ট্রিফুগাল পাম্প সেখানে ব্যবহার করতে পারি। লাইটিং লোড, মানে লাইটিং লোড বলতে যেখানে আমাদের ভোল্টেজ ফ্ল্যাকচুয়েশন খুব বেশি দরকার পড়ে না, এমন টাইপের লোড গুলোকে আমরা বলছি, যেগুলো খুব বেশি মাত্রার লোড নয়, এমন লোডের ক্ষেত্রে আমরা এগুলোকে ব্যবহার করতে পারি। ফ্যান, যেখানে কনস্ট্যান্ট স্পিডে চলার দরকার আছে। এমন বহু রকম অ্যাপ্লিকেশন আছে যেখানে আমরা কি করতে পারি, এই শান্ট জেনারেটরকে ব্যবহার করতে পারি। এই যে শুধু 3টে ফিল্ড তা না, আরো অনেক জায়গা আছে যেখানে আমরা শান্ট জেনারেটরকে ব্যবহার করতেই পারি। নেক্সট হচ্ছে ব্যাটারি চার্জিং অ্যান্ড ইলেকট্রোপ্লেটিং। ব্যাটারি চার্জিং, ব্যাটারিকে আমরা যদি কনস্ট্যান্ট ভোল্টেজে চার্জ করতে যাই, তাহলে সেক্ষেত্রে এটা সবচেয়ে ভালো। কনস্ট্যান্ট ভোল্টেজ মেথড হয়, কনস্ট্যান্ট কারেন্ট মেথড হয়, দুরকম টাইপ ভাবে ব্যাটারিকে চার্জ করা সম্ভব। তোমরা যখন ব্যাটারি নিয়ে পড়াশোনা করছো তখন জানো। সো যদি আমরা কনস্ট্যান্ট ভোল্টেজ মেথডের থ্রু আমরা চার্জ করতে চাই, তাহলে ডিসি জেনারেটর থেকে আউটপুটটা নিয়ে ওটা স্টেবল থাকে, সেটা দিয়ে আমরা ব্যাটারি চার্জ করতে পারি। আর একটা ইলেকট্রোপ্লেটিং, ইলেকট্রোপ্লেটিং মানে কোনো মেটালের উপরে অন্য কোনো পার্টিকুলার মেটালের যদি আমরা লেয়ার দিতে চাই আর কি, তো তাকে ইলেকট্রোপ্লেটিং বলে। যেরকম হচ্ছে রূপোর উপর সোনার জল করা, সোনার জলটা শুনেছো তো? তো অন্য একটা দিকে সোনাকে বাঁধিয়ে রাখা হয়, সোনার একটা পার্টিকুলারলি গোল্ডে কোনো একটা অক্সাইডের কেমিক্যালকে ইউজ করা হয়, সেটার মাঝখানে চুবিয়ে রেখে আমরা কি করি, ইলেকট্রিসিটির থ্রু আমরা ইলেকট্রোপ্লেটিং করি। ওইদিকে অন্য যে জিনিসটা রেখেছি তার গায়ে একটা হালকা লেয়ার পড়তে থাকে, সোনার একটা লেয়ার পড়তে থাকে। তো এটা হচ্ছে টোটাল ইলেকট্রোপ্লেটিং বলি আমরা। ইলেকট্রোপ্লেটিং এর থ্রু কিছু লেখা কোনো জায়গায়, তারপরে হচ্ছে যাতে জং না ধরে বহু জিনিসের উপরে আমরা অন্যান্য ধাতুর প্রলেপটা দিয়ে থাকি। ওকে, সো এবার আমরা নেক্সট টপিক, আমরা কম্পাউন্ড জেনারেটরে চলে যাব। ওকে, সো কম্পাউন্ড জেনারেটরের ক্ষেত্রে দেখো কি হচ্ছে। কম্পাউন্ড জেনারেটরটা কি আমি আজকেই বলবো না নেক্সট টপিকে কম্পাউন্ড জেনারেটরটাকে বলবো, সেটা আমি ভাবছি। ধরো আজকে এটা যথেষ্ট লং হয়ে যাচ্ছে, তাই আমি ভাবছি কম্পাউন্ড আমি থার্ড একটা ইয়ে করে কম্পাউন্ড জেনারেটরটাকে বলছি। তবু কম্পাউন্ড জেনারেটরটা জাস্ট এখানে একটু শুরু করি, ঠিক আছে, আমি দেখাই। কম্পাউন্ড জেনারেটরের ক্ষেত্রে এইটা তার সার্কিট, এই রিওস্টারটা ম্যান্ডেটরি নয়, ইটস নট আ ম্যান্ডেটরি এই রিওস্টারটা। সো এটা সিম্পলি হচ্ছে এখানে কানেক্ট হয়ে যায়। তো দেখো এখানে দু রকম ফিল্ড ওয়াইন্ডিং আছে, একটা সিরিজ ফিল্ডও আছে, আবার শান্ট ফিল্ডও আছে। আচ্ছা তোমরা একটু বলো তো, কম্পাউন্ড যে জেনারেটর আছে তাকে কি কি ভাগে ভাগ করা যায়? কম্পাউন্ড জেনারেটরকে আমরা দু রকম ভাগে ভাগ করলাম। প্রথমে একটা হচ্ছে লং শান্ট আর একটা হচ্ছে শর্ট শান্ট। সো দ্যাট ইজ এক্সাম্পল অফ লং শান্ট। দেখো শান্ট যেটা বা শান্ট ফিল্ড যেটা, সেই শান্টটাকে আর্মেচার থেকে একদম টার্মিনাল, যেটা টার্মিনাল আউটপুট হচ্ছে, সেই টার্মিনালের সঙ্গে লাগিয়েছি না দুমাথায় কানেক্ট করেছি। একটা দেখো এল, পজিটিভ এল এর সঙ্গে কানেক্ট করেছি, আর একটা রিওস্ট্যাট দিয়ে আমরা নেগেটিভ এল, এই রিওস্ট্যাটটা নাও থাকতে পারে, নো প্রবলেম। এটা হচ্ছে জাস্ট এই কারেন্টকে আমরা কন্ট্রোল করতে চাইছি তাই। সো এটা রিওস্ট্যাটটা নেই মনে করো, তাহলে এটা নেগেটিভ এল। সো আউটপুটের লাইনের সঙ্গে জড়িত হয়েছে একদম আর্মেচার থেকে বহু দূরে। সো ওর জন্য একে বলা হয়েছে লং শান্ট। দেখো লং শান্ট কম্পাউন্ড জেনারেটর হতে পারে। আরেকটা মোড হতে পারে যে শর্ট শান্ট। দেখো আরেকটা হতে পারে শর্ট শান্ট জেনারেটর। সো শর্ট শান্ট জেনারেটরের ক্ষেত্রে কি হয়, শর্ট শান্ট জেনারেটরের ক্ষেত্রে আমরা কি করেছি, এই যে আর্মেচার, পুরো আর্মেচারের সঙ্গেই আমরা কানেক্ট করেছি হচ্ছে
শান্ট ফিল্ডটাকে। সো E1 E2 একে দেখো A1 A2 এর সঙ্গে কানেক্ট করা হয়েছে, A1 এর সঙ্গে E1 আর A2 এর সঙ্গে E2, এটা কানেক্ট হয়েছে না? সো এটাকে আমরা বলছি শর্ট শান্ট। শর্ট কেন, ছোট শান্ট কেন বলছে, কারণ হচ্ছে আর্মেচারের খুব কাছে এটা কানেক্ট করা হয়েছে। সো এটা হচ্ছে একটা শর্ট শান্ট কম্পাউন্ড জেনারেটর। এবার এই লং শান্ট হোক বা শর্ট শান্ট, এদের দুজনকেই আবার আলাদা আলাদা ভাবে দুটো ভাগে ভাগ করা সম্ভব। একটা হচ্ছে কিউমুলেটিভ মোডে থাকতে পারে, আর নালে ডিফারেন্সিয়াল মোডে। যদি ধরো লং শান্ট কিউমুলেটিভ যদি বলি লং শান্ট কিউমুলেটিভ, আমরা একটা জিনিস তোমরা নিশ্চয়ই জানো যে সিরিজ ফিল্ড আর শান্ট ফিল্ড একই পোলের গায়ে জড়ানো হয়, সেখানে দুটো আলাদা আলাদা কয়েল আছে। তোমরা যখন ডিসমেন্টালিং করেছিলে ডিসি শান্ট মেশিনকে বা কম্পাউন্ড মেশিনকে সরি, তখন তোমরা দেখেছো যে দুটো ওয়াইন্ডিংই কিন্তু সেম পোলের সঙ্গে করা আছে। মোটা যে ওয়াইন্ডিংটা আর কম্পাক্ট সেটা হচ্ছে সিরিজ ফিল্ড, আর যেটা সরু তার এবং অনেক বেশি পাক দেওয়া সেটা হচ্ছে শান্ট ফিল্ড। সো সেটাতে যদি দুটোর মধ্যে দিয়ে কারেন্ট যাবে, দুটোতেই ম্যাগনেট তৈরি করবে, দুজনের ম্যাগনেটই একে অপরকে হেল্প করছে, ঠিক আছে? ধরো এই প্রথম কয়েলটা যেদিকে নর্থ, উপরের দিকে নর্থ, নিচে নিচে দুটো পোল মনে করো, উপরে একটা পোল আছে নিচে একটা পোল আছে। সো উপরে পোলে নর্থ তৈরি করতে চাইছে, নিচের পোলে সাউথ। সিমিলার ওয়েতে সিরিজ ফিল্ডটাও উপরে নর্থ নিচে সাউথ তৈরি করতে চাইছে। সেক্ষেত্রে কি হবে, একে অপরকে হেল্প করছে, দুজনের ম্যাগনেটটা আরো কি হবে, স্ট্রংলি হবে। তখন তাকে আমরা বলবো কিউমুলেটিভ, কিউমুলেটিভ বা সমষ্টিগত। তো কিউমুলেটিভ কম্পাউন্ড লং শান্ট বলবো, তাকে বলবো হচ্ছে লং শান্ট কিউমুলেটিভ কম্পাউন্ড জেনারেটর বলবো। তো কিউমুলেটিভ মোড হলে দেখো মোটা তার দিয়ে সিরিজ ফিল্ড অল্প পাক, সরু তার দিয়ে শান্ট ফিল্ড, ঠিক আছে? তো সিরিজ ফিল্ড যে ফ্লাক্স তৈরি করছে সেটা ফ্লাক্স অফ এসি, এসি মল সিরিজ ফিল্ড বোঝানো হয়েছে। ফ্লাক্স এ যতটা ফ্লাক্স তৈরি করছে সিরিজ ফিল্ড তাকে ফাই এসি বলছে, আর ফাই এসএইচ বলছে হচ্ছে শান্ট ফিল্ডের জন্য। সো ফাই এসি উপরের দিকে, ফাই এসএইচ উপরের দিকে, ডাইরেকশন ফ্লাক্সের ডাইরেকশন দুজনেরই উপরের দিকে। তাহলে টোটাল ফ্লাক্স যেটা হবে এই পোলে, এই পার্টিকুলার পোলে যে টোটাল ফ্লাক্স হবে সেটা হবে টোটাল ফ্লাক্স ফাই ইকুয়ালস টু ফাই এসএইচ প্লাস ফাই এসি। তাহলে একে অপরের সঙ্গে অ্যাড হয়ে যাচ্ছে, জুড়ে টোটাল ফ্লাক্সটা তৈরি করছে। তো তখন একে বলবো আমরা হচ্ছে কিউমুলেটিভ মোডে আছে। তাহলে সেটা লং শান্টও হতে পারে বা সেটা শর্ট শান্ট হতে পারে, কিন্তু দুজনের ম্যাগনেটই যদি সিরিজ ফিল্ড আর শান্ট ফিল্ড, এদের ম্যাগনেট যদি একে অপরকে হেল্প করে, হ্যাঁ, তাহলে তখন আমরা তাকে কি বলবো, কিউমুলেটিভ, কিউমুলেটিভ মোডে আছে। আরেকটা হতে পারে যে ডিফারেন্সিয়াল। ডিফারেন্সিয়ালের ক্ষেত্রে দেখো সিরিজ ফিল্ডের ফ্লাক্সটা নিচের দিকে ডাইরেকশন, আর শান্ট ফিল্ডের যে ফ্লাক্স তার উপরের দিকে ডাইরেকশন। সো একে অপরে কলাইড করছে, 180 ডিগ্রি অপোজিটে আছে, তাই না? সো একে অপর মুখোমুখি ধাক্কা মারছে। মানে সিরিজ ফিল্ড ধরো ওপরটাকে নর্থ আর নিচটাকে সাউথ বানাতে চাইছে, ঠিক আছে? কিন্তু শান্ট ফিল্ড কি চাইছে, শান্ট ফিল্ডের যে কয়েলটা সে চাইছে ওপরটাকে সাউথ বানাতে, নিচের পোলটাকে, টু পোল মোটর নিয়ে আলোচনা করছি, ঠিক আছে? ওপর আর নিচে মনে করো যে দুটো পোল আছে, তোমরা দেখেছো মোটরের ভেতরে চারটে পোল আলাও দেখেছো, যে সাইডের দিকে আরো দুটো থাকে। তো টু পোলে ওপরটাতে ধরো মনে করো যে একটা যে পোল আছে সেখানে শান্ট ফিল্ড চাইছে ওপরটাকে সাউথ বানাতে, সাউথ পোল বানাতে, আর নিচেরটাকে নর্থ পোল বানাতে। সো দুজনের ডাইরেক্টর অপোজিট হয়ে গেল, একে অপরকে হেল্প করছে না, একে অপরকে বাধা দিচ্ছে, ফলে রেজাল্ট্যান্ট ফ্লাক্স তখন কি হয়ে যাবে, কমে যাবে। সো রেজাল্ট্যান্ট ফ্লাক্স ইজ ইকুয়াল টু শান্ট ফিল্ড ফ্লাক্স মাইনাস সিরিজ ফিল্ড ফ্লাক্স, ঠিক আছে? সো এই দুটো ফ্লাক্সের টোটাল, এটা একটা যোগফলই কিন্তু বিয়োগফল হচ্ছে অ্যাকচুয়ালি। এই দুটো ফ্লাক্সের বিয়োগ করে যতটুকু নিট ফ্লাক্স থাকছে সেটাই হবে হচ্ছে এই পোলের মোট ফ্লাক্স, যেটাকে আমরা ইকুয়েশনে ব্যবহার করব, জেনারেটেড ইএমএফ এর ইকুয়েশনে। তো একে অপর থেকে কমে যাচ্ছে ওভারঅল, তখন তাকে বলা হয়েছে ডিফারেন্সিয়াল কম্পাউন্ড জেনারেটর। কিন্তু সেটা লং শান্ট হতে পারে, লং শান্ট হলে লং শান্ট ডিফারেন্সিয়াল কম্পাউন্ড জেনারেটর, যদি শর্ট শান্ট হয় তাহলে শর্ট শান্ট ডিফারেন্সিয়াল কম্পাউন্ড জেনারেটর বলবো আমরা, ঠিক আছে? কম্পাউন্ড জেনারেটর এক্সেলেন্ট একটা জেনারেটর হতে পারে, এবং এর মধ্যে লট অফ কমপ্লেক্সিটি তৈরি হতে থাকে এই পার্টিকুলার দুটো ফিল্ডের জন্য। কারণ
সিরিজ ফিল্ড যেটা থাকে সেটা আর্মেচারের সঙ্গে সিরিজে থাকে, দেখো আর্মেচারের সঙ্গে সিরিজে থাকে। আর শান্ট ফিল্ড টার্মিনাল যেখানে হচ্ছে সেখানে থাকতে পারে, তার সঙ্গে কানেক্টেড আউটপুট ভোল্টেজের সঙ্গে, বা ডাইরেক্টলি আর্মেচার থেকে যেটা ভোল্টেজ ড্রপের পরে যেটা বেরোচ্ছে সেই আর্মেচারের সঙ্গে কানেক্ট হতে পারে। ফলে শান্ট ফিল্ডের ভোল্টেজটা একটা জায়গায় থাকতে পারে দাঁড়িয়ে, কিন্তু সিরিজ ফিল্ডের ক্ষেত্রে ডিফারেন্ট হচ্ছে, সিরিজ ফিল্ডের ম্যাগনেটিক ক্ষমতা লোডের উপরে নির্ভর করছে, লোড যত পড়বে তত সিরিজ ফিল্ডের ভেতর দিয়ে কারেন্ট যাবে, সিরিজ ফিল্ডের ম্যাগনেটের মান বাড়তে থাকবে। এবার কিউমুলেটিভ হলে একরকম বৈশিষ্ট্য দেবে, আর যদি ডিফারেন্সিয়াল হয় তো ডিফারেন্ট হবে। তো এই মোটর দুটো কিন্তু বৈশিষ্ট্য খুব আলাদা টাইপের কম্পেয়ার টু সিরিজ আর শান্ট। তো ওদের দুজনেরই দুটো যে বেস্ট কোয়ালিটিস গুলো এই মোটরের ক্ষেত্রে পাওয়া যায়। তো ওর জন্য আমরা জেনারেটরকে বহু অ্যাপ্লিকেশনে কিন্তু ব্যবহার করে থাকি। সো নেক্সট আমরা, যেহেতু এখানে চারটে টাইপের হচ্ছে কনফিগারেশন হতে পারে, কিউমুলেটিভ আর ডিফারেন্সিয়াল, লং বা শর্ট, তো সেক্ষেত্রে ইকুয়েশনস গুলো ডিফারেন্ট হবে ডিফারেন্ট জেনারেটরের জন্য। সো সেটা আমরা নেক্সট চ্যাপ্টারে আমরা আলোচনা করছি। আজকে তাহলে ওভারঅল এইটুকু পর্যন্তই থাকলো। সো থ্যাংক ইউ। যদি কারো কোনো প্রবলেম হয় আমাকে অবশ্যই জানাবে। আশা করি বুঝতে পারলে।